মালগুলো তুলে দিস, নইলে থানা থেকে ঢুকছে। কি বলছিস কি তুই দিদি? রাখছি। দিদি দিদি গাড়ি পাঠিয়ে দিন পিতৃ। টাকা তো আপনি পেয়ে গেছেন, এবার মানে মানে কেটে পড়ুন। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? প্রিয়দর্শিনী দেবী দেখুন কি বলছে। ও তো বলবেই, কারণ ও তো উল্কার গতিতে এখন আকাশের দিকে ছুটছে। ও সফল হবেই, সাকসেস পাবে। একদিন ও একটা ব্র্যান্ড তৈরি করবে। ইয়েস, একটা ব্র্যান্ড তৈরি করবে। সেটা কি? তুমি এখন ঠিক বুঝবে না, পরে বুঝবে। তবে এটা মাথায় রেখো, শাড়ির জগতে শাড়ি দাস একটা ব্র্যান্ড হবে। শোলক, শোলক কি বললো? বললো ও নাকি মালকিন আর আমরা নাকি মজুর। দিন মজুর। পিতৃর সঙ্গে যে চুক্তিপত্র হয়েছিল তার সমস্ত কাগজপত্র ওর কাছে আছে। সমস্ত শাড়ি তুলতে গাড়ি পাঠাচ্ছে। কথার খেলাপ হয়ে গেল, আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শেষ হবে না, কিচ্ছু শেষ হবে না। আমি শাড়িকে নিজের হাতে কাজ শিখিয়েছি, আমি তোকেও শেখাবো। তুই হারবি না, তুই জিতবি। শাড়ি অন্যায় করছে, আমার নিজের মেয়ে, আমি তাও বলছি শাড়ি অন্যায় করছে। তুই একদম চিন্তা করবি না, তোকে আমি সব কাজ শেখাবো। যেটুকু তুই জানিস না সেটাও শেখাবো। একে বলে গুরু মারা বিদ্যে, আমি তোকে তাও শেখাবো। মাসি, এসব তো হলো, জামাই এসেছে, জামাই ষষ্ঠীর বরণ করতে হবে তো। শোন না, তোরা সব উলু দিয়ে শাক বাজা। এসো এসো জামাই, ভেতরে চল। শোলক, কি করবি কি এখন? আপাতত শাড়িগুলো তো দিতেই হবে। আর সাহেবদের ডেলিভারি? জানি না। জানি না বললে কি করে হবে শোলক, দিতে তো হবেই। হেরে যাবো এবার আমরা, কিন্তু আমরা আমাদের হকের টাকা বুঝে নেবই। হকের টাকা আমরা আমাদের বুঝে নেবই। ও যেমন মালকিনগিরি দেখাচ্ছে, আমরা আমাদের হকের টাকা বুঝে নেবই। হারবো না, আমরা জিতবই, আমরা জিতবই। আমি তাহলে চলি মেম সাহেব, চলি ঘোষবাবু। আমি ফোন করে দিয়েছি, ও গাড়ি গিয়ে সব শাড়ি তুলে নেবে, তারপর আপনাদেরকে সাপ্লাই করে দেবে। নামটা একটু মনে রাখবেন আমার। কোনো প্রয়োজন পড়লে ডেকে নেবেন। পিতৃ পতিত পাবন পোদার, শাড়ির জগতের বেতাজ বাদশা। চলি। তোকে একটা কথা বলি সারি, তোর বাপের পরিচয় আমি জানি। হ্যাঁ রে, জানি তোর বাপটা কে আছে, আমি জানি। ঠিক সময় মুখ খুলবো, তোর বাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তোর যখন অনেক টাকা হবে, তুই যখন পেলেনে আকাশে ঘুরে বেড়াবি, তুই যখন আকাশে উড়বি, তখন তোর বাপের অনেক টাকার প্রয়োজন হবে। হ্যাঁ রে, তখন তোর বাপের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তোর বাপ শোলকের বাপ। চলি
শুনুন পিচ্ছি, পিচ্ছি শুনুন, পিচ্ছি। কি বলে গেল তোমার? কি হলো? চুপ করে আছো কেন? কি বলে গেল তোমাকে? তোর যখন অনেক টাকা হবে, তুই যখন পেলেনে আকাশে ঘুরে বেড়াবি, তুই যখন আকাশে উড়বি, তখন তোর বাপের অনেক টাকার প্রয়োজন হবে। হ্যাঁ রে, তখন তোর বাপের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। কথা বলছো না কেন শাড়ি? কি বললো? কিছু না। থ্যাংক ইউ সো মাচ পৃথ্বী। হ্যাঁ, সমস্ত শাড়ি আমার গোডাউনে ঢুকে গেছে। পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট তোমাকে করে দেওয়া হবে পৃথ্বী, কিন্তু তুমি শুধু এটুকু খেয়াল রাখবে, একটাও লেবারের হাতে যেন পেমেন্টটা না পৌঁছে, একটা কানা করিও যেন কোনো লেবারের হাতে না যায়। বুঝতে পেরেছ? ওরা মরুক, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথ্বী। আমি চাই এই শোলক, এই মেয়েটা যেন ভালো মতো বুঝতে পারে ও কার সাথে যুদ্ধে নেমেছে, ওর বোঝা দরকার। সুতরাং একটাও পেমেন্ট কোনো লেবার যেন না পায়, এটা তুমি দেখবে। তোমাকে সমস্ত পেমেন্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু ওদের মধ্যে যেন হাহাকার পড়ে যায়, কেউ যেন একটা পয়সাও না পায়, কোনো পেমেন্ট দেবে না। বাহ, চমৎকার। আমার মেয়ে যে নামী ব্যবসায়ী সেটা আমি জানতাম, কিন্তু মানুষ ঠকানোটা যে ব্যবসা সেটা আমার জানা ছিল। কি বলতে চাইছো তুমি? নিজের কানে যেটা শুনলাম সেটাই বলতে চাইছি। এতগুলো শাড়ি তুমি ডেলিভারি নিলে, তার এগেইনস্টে তুমি পেমেন্ট করবে না? এখন পেমেন্ট করব, প্রশ্নই ওঠে। লেট দেম সাফার করুক, ওদেরকে সাফার করতে হবে তো ড্যাড। আমি চাই ওই শোলকের যত তেজ আছে সব নিভে যাক। ও এখানেই দাঁড়িয়ে আমার পায়ে পড়ে টাকা চাইবে, তবে গিয়ে ওর বাড়িতে উনুনে হাঁড়ি চাপবে, তবে গিয়ে উনুনে আঁচ উঠবে। বুঝতে হবে তো ড্যাড, ওই মেয়ের, ওদের আন্ডারে যত মজুর আছে সবাইকে আমি কেড়ে নেব, সবাইকে আমি নিজের হাতের মুঠোয় করে নেব ড্যাড। শুধু একটু সময়ের অপেক্ষা। আমি তোমাকে বলে দিলাম, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না এতগুলো মানুষকে ঠকাতে? তোমাদের লজ্জা করছে না যে লক্ষ লক্ষ টাকা শাড়ি নিয়েছো, তার এগেইনস্টে তোমরা লেবার পেমেন্ট করতে চাইছো না? আমি তো শাড়ি নিইনি, সমস্ত লেবারদের সাথে কন্ট্রাক্ট সব কিছু পৃথ্বী করেছে। পৃথ্বী ওদের থেকে সমস্ত শাড়িগুলো ডেলিভারি নিয়েছে, সেগুলো শুধু আমার হাতে হ্যান্ড ওভার করেছে। পুরো কন্ট্রোলটা এখন আমাকে নিতে হবে, মানে আমাদেরকে নিতে হবে। কিন্তু লেবাররা টাকা পাবে না ড্যাড, কোনো লেবার এখন টাকা পাবে না। টাকা তো তোমাকে দিতেই হবে, আর শোলককে আমি চিনি, ও নিজের পকেট টাকা আদায় করে নেবে, এই আমি তোমাকে বলে রেখে দিই। মাঝে মাঝে আঁচলকেও নিজের মেয়ে ভাবুন। তাই নাকি? আঁচলকে আমি নিজের মেয়ে বলে ভাবি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আর নিজের মেয়ে বলে ভাবি বলে ওকে একটু শুধরানোর চেষ্টা করছি। কিন্তু তুমি আর তোমার দিদি যা করছো তাতে কিন্তু তোমরা উল্কার গতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ। ওরা যা করছে তা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নক্কারজনক। কেন, ওরা কি করছে? হ্যাঁ, জানো না কি করছে? জানো না? না, হ্যাঁ। সঞ্জয়, 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 তুই ডাকছো আমাকে? হ্যাঁ,
আমার ছেলে যার ফুলসজ্জা হয়নি, ফুলগুলোকে টেনে ছিঁড়ে মাটিতে ফেলে থেতলে দিয়েছে। ফুলসজ্জার ঘর বলে কিছু ছিল না। ফুলসজ্জার বধূকে মাঝরাতে ক্লায়েন্ট মিট করাতে নিয়ে গেছে। একটা ফুলসজ্জার বধূকে যে রাতটা তার জীবনের একমাত্র রাত, যে রাতটা হয়তো দুবার ফিরে আসে না, সেই রাতে নিয়ে গেছে ক্লায়েন্ট মিট করাতে। আর সেই রাতে ফুলসজ্জার বধূ মদ খেয়ে ফিরেছে ফুলসজ্জার ঘর। তার জন্য আমি কি করে দায়ী হচ্ছি ড্যাড? আমি কি করে দায়ী হচ্ছি? যদি মেয়েটার নিজের মধ্যে লোভ এসে থাকে, যদি মেয়েটা সাফল্য চায়, সে যদি মনে করে সে এরকম ভেতো টিপিক্যাল মিডল ক্লাস থাকতে চায় না, সে যদি জীবনে কিছু করতে চায়, সে যদি মনে করে তার ফুলসজ্জাটা একটা ঢং, একটা ঘ্যান ঘ্যানে প্যান প্যানে ব্যাপার, নাথিং মোর দ্যান দ্যাট, এটা যদি সেই মনে করে ড্যাড, সে যদি মনে করে একটা ঘ্যান ঘ্যানে প্রেম করে কোনো লাভ নেই তার জীবনে, সে যদি আকাশচুম্বী সাফল্য অর্জন করতে চায়, তাতে আমার কি করার আছে ড্যাড? দোষটা আমার কোথায়? দোষটা আমার কেন? দোষটা আপনার, দোষটা আপনার, দোষটা আপনার, দোষটা আপনার। তার কারণ লোভটা আপনি ধরিয়েছেন। দোষটা আপনার, আপনি পাগলকে সাঁকো দেখিয়েছেন। দোষটা আপনার, আপনি ফুলসজ্জার দিন ওর কানে ঢুকিয়েছেন যে লক্ষ লক্ষ টাকার হাতছানি আছে। তাই দোষটা আপনার। ওকে বিপথে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব সারাটা জীবন আপনাকে বইতে হবে। যাই হোক, শাড়ি পাঠানো হয়ে গেছে, পারিশ্রমিকটা দিন। পারিশ্রমিক? হ্যাঁ, পারিশ্রমিকটা দিন। বেশ, যাও, চলে যাও অফিসে। অফিসে গিয়ে বিলটা জমা করে দাও। কিসের বিল? আমরা মজুর, আমরা কোনো বিল টিল দিই না। তাছাড়া সমস্ত শাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, বিল কিসের? আমি সেই টাকাটাই চাইতে এসেছি, হকের টাকা। ও টাকা দেওয়ার মতলবে নেই। ও তোদের টাকাটা মেরে দিতে চাইছে, ও তোদের যন্ত্রণা দিতে চাইছে, তোদের উনুনে যাতে হাঁড়ি না চড়ে সেই ব্যবস্থা করতে চাইছে, ও তোদের ধ্বংস করে দিতে চাইছে, ও তোকে আর তোর মাকে শেষ করে দিতে চাইছে। ভুল করছো ড্যাড, মাকে নয়, মাকে নয়। আমার তো একটাই টার্গেট, 16। ছি দিদি, ছি। ও তোমার বাড়ির বউ, আমার স্ত্রী, তোমার ছোট ভাই স্ত্রী। তুমি ওকে সম্মান দেবে কোথায়? তুমি ওকে টার্গেট করছো এখন? হ্যাঁ, করছি। তুমি জানো না স্বার্থ, ওর টার্গেটও তো আমি, তবেই না আমার টার্গেটও। কি ঠিক বললাম না? 16 বিবি। হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনি আছেন অধর্মের সাথে, আর আমি ধর্মের সাথে। আমি যদি টাকাটা না পাই, আমি সমস্ত লেবারদেরকে নিয়ে আপনার অফিসের সামনে যাব, ভাঙচুর করব। আমার হকের টাকা আমি আদায় করে ছাড়ব। পারবি না? কে? পারবি।
ওখানকার দারোয়ান তোকে ঢুকতে দেবে। দিদি, হ্যাঁ, ঢুকতে দেবে না, ওখানকার দারোয়ান তোকে ঢুকতে দেবে। কি তার মানে আমরা আমাদের মজুরির টাকা পাবো না? কিসের মজুরি? বেশিরভাগ শাড়ি তো আমার হাতেই নকশা করা, আমার হাতের জাদুতেই তৈরি। হ্যাঁ, আর সেই শাড়িগুলো বিদেশের বাজারে চড়া দামে বিক্রিও হবে। আমার অনেক পরিশ্রমও আছে ওতে। হ্যাঁ, আমার পরিশ্রমও আছে। আমি মাথার ঘাম পায়ে ফেলে শাড়িগুলো তৈরি করেছি। আর বাকিটা তো শুধু আমার সঙ্গে ছিল। মালিকও আমি, মজুরও আমি, ব্যবসার লাভও আমার, আবার মজুরির টাকাও। দিদি, চিৎকার করবি না, একদম চিৎকার করবি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, বাহ। এই তো ওহি আর নকুল বানিয়ে ফেলেছো। আর চিন্তা কি? আর তো কোনো চিন্তা নেই। যাও, এবার তুমি পার্টি করো। দুই বোনকে দুই মেরুতে বসিয়ে দিতে পেরেছো। আর এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? আমি চাই, শাড়ি চেয়েছি। আসলে কি বলতো আদিত্য, শাড়ির সাকসেস দেখে শোলকের হিংসে হচ্ছে। কারণ শোলক এটা বুঝে গেছে, শাড়ি যেখানে পৌঁছেছে শোলক হাজার চেষ্টা করেও কখনো সেখানে পৌঁছতে পারবে না। আর তুমি জানো শাড়ি আজকে সেখানে কেন পৌঁছেছে? কারণ শাড়ি এটা আবার বুঝে গেছে যে সংসারের চাবি নিয়ে রান্না করে পুজো করে সংসার গুছিয়ে পুরো লাইফটা কাটিয়ে দেওয়া যাবে না। এটা পুরো লাইফ নয়। শাড়ি সেটা বুঝেছে, তাই জন্য উল্কার গতিতে সাকসেসের চূড়ায় উঠতে চাইছে। এটাই পার্থক্য। অবশ্য আদিত্যরাজ মুখার্জি, আপনি এগুলো বুঝবেন। আসলে কি বলুন তো, যাদের 2 পয়সা রোজগার করার মুরুদ নেই তারা এই সাকসেসের ব্যাপারটা খুব একটা বোঝে না। আর আপনি তো গড়পড়, অ্যাভারেজ। কিন্তু এভারেজের সংখ্যাটাই যে আমাদের সমাজে বেশি। কিন্তু সেই অ্যাভারেজদের আমরা মাথা তুলতে দিই না, মাথার উপর পা দিয়ে শোলক এর জবাব দেবে, শোলক এর জবাব দেবে। একদিন ও নিজের অধিকারটা বুঝে না এবং সাফল্যের চূড়ায় উঠবে। সেটা কিন্তু কখনো কোনো অসৎ পথে কাউকে ঠকিয়ে না। বাহ, রাতের বেলায় কোনো ক্লায়েন্ট মিট করে নয়, অথবা ফুলশয্যার রাতে মদ খেয়ে। আদিত্য, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। অত্যন্ত দ্রুত গতিতে তুমি ওপরে উঠছো। হাওয়াইতে আগুন লাগিয়ে ওপরে ছুড়ে দিলে কি হয়ে ফিরে আসে জানো? ছাই। তুমিও ঠিক ওই রকমই ছাই হয়ে কিন্তু ফিরে আসবে। এখন তুমি যাদের সঙ্গে আছো মাথায় রেখো যে তারা কিন্তু কেউ তোমার বন্ধু না। কেউ তোমার বিজনেস পার্টনার নয়, কেউ তোমার শুভাকাঙ্ক্ষী নয়, কেউ তোমার ভালো চায় না। সবাই তোমাকে শেষ করে দিতে চাইছে, ব্যাস এইটুকু বলে। আরেকটা কথা, এখনো সময় আছে সঞ্জয়ের সঙ্গে সংসার শুরু করে। আমি তোমার শ্বশুর মশাই, আমি নিজে বলছি, আমি দাঁড়িয়ে থেকে তোমার ফুলসজ্জার খাট সাজিয়ে দেব। আমার কথা শুনে দেখবে সব ঠিক হয়ে যাবে। মাফ করব,
আজকে রাতে আমার মিটিং আছে, লেট নাইট হবে। ক্লায়েন্ট আসবে, তাও আবার বিদেশ থেকে। চলি আমার প্রিয় শ্বশুরমশাই। বাবা, কিচ্ছু ভাবিস না, জয় তোর হবেই, এই বলে দিয়ে গেল। আমার কাছে খবর আছে যে ওদের একটা পার্টি আছে। ওরা যদি তোর দিদির ফুলসজ্জার ঘর ভেঙে দিয়ে আসে, তাহলেই তো সুযোগ, তুই ওদের পার্টির উদ্দামতা ভেঙে দে, সিন ক্রিয়েট করতে, ধ্বংস করে দেওয়া সবকিছু। মজুরদের নিয়ে চলে যাও ওখানে, আর দাবি একটাই, হকের টাকা চাই, হকের টাকা। কি কে সাজিয়েছে এসব? কে সাজিয়েছে? আমি। দেখো, যেহেতু আমি তোমার শ্বশুর মশাই, তাই এই প্রসঙ্গে কোনো কথা বলাটা, মানে আমার কথা বলাটা খুব শোভন নয়। তবু আমি বলছি যে বিয়েতে যতগুলো আচার অনুষ্ঠান হয় তার মধ্যে ফুলসজ্জাটাও কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। তাই আমি মনে করি যে তোমার বিয়েতেও এই ফুলসজ্জা হওয়া উচিত।